ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্সে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি একটা ফর্মুলা। প্রথমে ফর্মুলাটা কীরকমের, এফ অফ ই ওয়ান, এরপরে হচ্ছে এফ অফ ই টু, ওয়ান মাইনাস এফ অফ ই থ্রি ইন্টু ওয়ান মাইনাস এফ অফ ই ফোর। তো এটা সমান সমান কী লেখা যায়, ই ওয়ান ই ফোর সমান সমান হচ্ছে 3 4 1 মাইনাস এফ অফ ই ওয়ান। তো এই জায়গা থেকে এই লাইনটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই লাইনটা, সেটা হচ্ছে আমাদের ফার্মি এনার্জি লেভেল থেকে আমরা এনার্জি লেভেল ক্যালকুলেশন যেটা করি সেটা, অর্থাৎ এই জায়গায় ইএফ হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই যে ইএফ সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এটাকে আমরা বলতেছি ফার্মি এনার্জি। দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন উইদিন দ্য স্টেবল এনার্জি ই ইজ গিভেন বাই ইকুয়েশন হুইচ ইজ কল্ড ফার্মি-ডিরাক ফাংশন। অর্থাৎ আমরা একটা এনার্জি স্টেটের ভিতরে কি আমরা আমাদের ইটা পাবো কি না, অর্থাৎ একটা ইলেকট্রন খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি সেটা আমরা কোথা থেকে পেতে পারি, সেটা হচ্ছে ফার্মি-ডিরাকের এই ফাংশন থেকে পেতে পারি। এবং ফার্মি-ডিরাকের সেই ফাংশনটা আসলে কীরকম দেখতে, সেটা হচ্ছে এফ অফ ই, প্রবাবিলিটি যে ফাংশনটা ই টু দি পাওয়ার মাইনাস ই মাইনাস ই এফ ডিভাইডেড বাই কেটি। তো এখানে ই মাইনাস ই এফ হচ্ছে গ্রেটার দেন, মানে কেটি থেকে অনেক বড় হয়, সেটা একটা আলাদা কথা। সো ই ইজ ইকুয়াল টু যখন ইএফ, অর্থাৎ কোনো একটা ইলেকট্রনের এনার্জিটা যখন ফার্মি এনার্জি লেভেলের কাছাকাছি থাকবে বা সমান হবে, তখন এটা খুঁজে পাওয়ার প্রবাবিলিটিটা হবে কত, ইলেকট্রনটা ওই স্টেটে থাকা প্রবাবিলিটি হবে হচ্ছে হাফ। তো সেটা এখানে বলা হচ্ছে, জাস্ট আমাদের এই ফর্মুলাটা এখান থেকে মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এফ অফ ই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ই এফ ডিভাইডেড বাই কেটি। এখন আমরা এটার একটা ম্যাথমেটিক্স দেখি। সো এখানে একটা ম্যাথমেটিক্স, ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স থেকে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি, অর্থাৎ এই যে আমরা এফ অফ ই যেটা বলছি সেটা কিন্তু আসলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন। তো ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ অ্যান এনার্জি স্টেট অ্যাবভ ইএফ ইজ অকুপাইড বাই অ্যান ইলেকট্রন। ইএফ ইজ অকুপাইড বাই অ্যান ইলেকট্রন। এখন সেখানে টেম্পারেচারটা বলা আছে কত, 300 কেলভিন। ডিটারমাইন দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান এনার্জি লেভেল 3 কেটি অ্যাবভ দ্য ফার্মি এনার্জি ইজ অকুপাইড বাই অ্যান ইলেকট্রন। তার মানে হচ্ছে আমাদের ওই যেটা হচ্ছে এইখানে তার ইলেকট্রনের যে প্রবাবিলিটি ফাংশন, সেই প্রবাবিলিটি ফাংশনটা আমরা ফার্স্ট অফ অল লিখলাম। তো প্রবাবিলিটি ফাংশনটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ই এফ ডিভাইডেড বাই কেটি। এখন এখানে কেটির ভ্যালুটা তো কেটি থাকলো এবং ই মাইনাস ই এফ এইটার ভ্যালুটা কত থাকবে, এটার ভ্যালুটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নে এইটার ভ্যালুটা সরাসরি দেওয়া আছে কীভাবে, দ্যাট অ্যান এনার্জি লেভেল 3 কেটি অ্যাবভ দ্য ফার্মি এনার্জি, তাই না, 3 কেটি অ্যাবভ দ্য ফার্মি এনার্জি। তার মানে এইখানে আসলে কিসের পার্থক্য আছে, এনার্জি মাইনাস ফার্মি এনার্জি। অর্থাৎ এই জায়গায় ফার্মি এনার্জি থেকে এটা বিয়োগ করলে আমরা কোনটার ভ্যালু পাবো, ফার্মি এনার্জির উপরে কতটুকু এনার্জি আছে সেটা। অর্থাৎ আমরা যদি একটু নর্মাল ম্যাথমেটিক্সের ভাষা থেকে বলি যে 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, 2। এখন আমাদের দুইটা এনার্জি লেভেল চিন্তা করি, একটা হচ্ছে 5 আরেকটা হচ্ছে 3। এখন একটা এনার্জি লেভেল হচ্ছে এভাবে 1 2 3 এইটা, আরেকটা এনার্জি লেভেল হচ্ছে 3 4 5 এটা। এখন এইখানে যে লাইনটা বলা আছে যে এনার্জি লেভেল 3 কেটি অ্যাবভ দ্য ফার্মি এনার্জি, আমরা ধরে নিচ্ছি এটা আমাদের ফার্মি এনার্জি লেভেল। তাহলে এইখানে এইটা থেকে এইটা যখন বিয়োগ করতেছি তখন থাকে কত, 2। এখন এই 2 আসলে কি মিন করতেছে, 2 মিন করতেছে হচ্ছে যে আমাদের পরবর্তী এই ই এনার্জি লেভেলটা এই ই এফ থেকে কতটুকু উপরে, 2 স্টেপ উপরে, সেটাই এখানে স্পষ্ট বলা আছে যে ই মাইনাস ই এফ করলে 3 কেটি বের হবে। ই মাইনাস ই এফ থেকে আমরা পেতে পারি, আমাদের প্রশ্নে বলা আছে হলো 3 কেটি। তাহলে আমরা এখানে ইনফরমেশনগুলো সবগুলো বসানোর পরে আমরা দেখলাম এখানে প্রবাবিলিটি হচ্ছে 4.74%। এবার আমরা একটা ফ্রি ইলেকট্রন মডেল দেখি, ফার্মি এনার্জি লেভেল, ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্সের পরে এবার আমরা একটা ফ্রি ইলেকট্রন মডেল দেখব। আমরা ফ্রি ইলেকট্রন মডেলে তো আমরা যেটা জানি যে আমাদের একদম গ্রাউন্ড স্টেটে এনার্জি প্রথমে এই জায়গাটায় থাকবে, এরপরে হচ্ছে একদম অ্যাবসলিউট 0 কেলভিন টেম্পারেচারে বা অ্যাবসলিউট 0 টেম্পারেচারে একটা এনার্জি থাকে একটা ইলেকট্রনের, সেটা হচ্ছে কতটুকু ম্যাক্সিমাম থাকতে পারে 0 কেলভিনে, সেটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। এরপরে আমরা একটা ওয়ার্ক ফাংশন পাবো, সেই ওয়ার্ক ফাংশনটা হচ্ছে ওয়ার্ক ফাংশন যোগ করলে সেটার এনার্জিটা আসে হচ্ছে এই জায়গাটাতে।
তো এরপরে হচ্ছে আমরা এই জায়গায় দেখি, সেটা হচ্ছে আমাদের এটা 3 ডাইমেনশনের জন্য দেখতেছি। 3 ডাইমেনশনালের যে ডেনসিটি অফ স্টেটস ছিল, সেখানে হচ্ছে এই ডেনসিটি অফ স্টেটসের সাথে এনার্জির সম্পর্কটা ছিল হচ্ছে বর্গের সমানুপাতে। তাহলে সেটা গ্রাফটা দেখতে এরকমের হয়। যদি এনার্জি ভার্সাস ডেনসিটি অফ স্টেটস গ্রাফটা আঁকি, সেটা এরকমের আসে। এবং এই জায়গায় এসে হচ্ছে আমরা এনার্জি ভার্সাস এফ অফ ই, অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, সেটার গ্রাফটা যদি আঁকি তাহলে সেটা গ্রাফটা আসবে হচ্ছে এইরকমভাবে। এবং লাস্টলি আমরা আরেকটা নতুন গ্রাফ দেখছি। সেই গ্রাফটা কি গ্রাফ আসছে, এখানে আমাদের ওয়াই এক্সিসে এনার্জি রাখি এবং এক্স এক্সিসে এন অফ ই রাখতেছি। এখন এই এন অফ ই সমান সমান কি? এন অফ ই সমান সমান হচ্ছে ডেনসিটি অফ স্টেট মাল্টিপ্লাইড বাই এফ অফ ই, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। আমরা একটু চিত্রগুলো বোঝার চেষ্টা করি। এ চিত্রতে কি বলা আছে, জাস্ট যেটা চিত্র দেখলাম, এখন চিত্রগুলোর আসলে কিসের চিত্র ছিল সেটা একটু নিচে এক্সপ্লেন করা আছে। Above 0 Kelvin, due to thermal excitation, some of the electrons at the energies above the আচ্ছা, এই জায়গায় এ চিত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে 0 কেলভিন টেম্পারেচারের উপর। 0 কেলভিন টেম্পারেচারে তো অবশ্যই প্রত্যেকটা এনার্জি ইলেকট্রনের একটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি থাকতে পারে, সেটার নামটা আমরা ফার্মি এনার্জি বলি। আমরা ফার্মি এনার্জি লেভেলের উপরে কিছু পরিমাণের লাল ডট দেখতে পাচ্ছি, এইগুলা কিছু ইলেকট্রন এটার উপরে চলে যাচ্ছে। এটার রিজনটা কি? সেটার রিজনটা হচ্ছে থার্মাল এক্সাইটেশন। এই যে ডিউ টু থার্মাল এক্সাইটেশনের কারণে কিছুটা উপরে চলে যায়। এরপরে আমরা বি চিত্রে যে গ্রাফটা দেখছি সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস ভার্সাস এনার্জি, তারপরে প্রবাবিলিটি ভার্সাস এনার্জি সেটা দেখছি। তো সি চিত্রে প্রবাবিলিটি ভার্সাস এনার্জি, দ্য প্রবাবিলিটি অফ অকুপেন্সি অফ আ স্টেট অ্যাট অ্যান এনার্জি ই ইজ এফ অফ ই। এখন এরপরে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা এই এন অফ ই। এখন আমাদের এই এন অফ ইর আসলে পরিচয়টা কি? সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস, তার সাথে আমি কাকে মাল্টিপ্লাই করছি? ইলেকট্রন থাকার যে প্রবাবিলিটি সেটা। তাহলে আমার কয়টা এনার্জি স্টেট আছে সেইখানে কয়টা ইলেকট্রন, মানে ফার্স্ট অফ অল হচ্ছে আমি কাকে দিয়ে কাকে মাল্টিপ্লাই করছি? ফার্স্টে মাল্টিপ্লাই করছি আমার জন্য কয়টা স্টেট অফ এনার্জি আছে, এবং ওইটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি। তাহলে এইখানে আসলে কি আসে? এটার দুইটাকে মাল্টিপ্লাই করলে আমার কি রেজাল্টে পাবো? নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম। নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট, অর্থাৎ আরেকবার বোঝার চেষ্টা করি, আমার কয়টা এনার্জি লেভেল আছে এবং প্রত্যেকটা এনার্জি লেভেলে আমার কয়টা করে ইলেকট্রন থাকতে পারে, এবং এই দুইটাকে যদি আমি যখন গুণ করব তাহলে আমরা কি পাবো? নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম পাবো। নাম্বার অফ ইলেকট্রন পাচ্ছি, যেটাকে আরেকটা নামে বলা হয় ইলেকট্রন কনসেন্ট্রেশন পার ইউনিট এনার্জি। ইলেকট্রন কনসেন্ট্রেশন বা ইলেকট্রনের ঘনত্ব কত সেটা। দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ উইথ দ্য এনার্জি এক্সিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস ইন দ্য ব্যান্ড। তাহলে এই যে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস ইন দ্য ব্যান্ড, এটা আসলে কি? সেটা হচ্ছে এই যে একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি না, এই যে এইখান থেকে এতটুকু, সো এই গ্রাফের ভিতরে যতটুকু এরিয়া কভার করে, এই এরিয়া দিয়েই মূলত আমরা এরিয়াটা ক্যালকুলেট করে, যেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি এন অফ ই ডিই, এইখান থেকে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইন দ্য ব্যান্ড, সেটা পেলাম। এখন এইটার আমাদের একটা ডেরিভেশন আছে। এই ডেরিভেশনটা যদি আমরা একটু করে দেখি, ডেরিভেশনটা আচ্ছা, আমাদের ডেরিভেশনটা হচ্ছে এন। আমরা তো মানে কয়টা, এখানে কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতেছি। কনসেন্ট্রেশন হচ্ছে ব্যান্ডের ভিতরে কত ইলেকট্রন আছে সেটা। তাহলে আমাদের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন, আমরা একটু আগে যেটা দেখে আসছি সেটা এখানে লিখছি। সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ছিল, কিন্তু এখানে আমরা 0 থেকে ইনফিনিটি করব না, কারণ আমাদের ওইখানে যে চিত্রটা আমরা দেখছি সেটা তো আমরা একটা ব্যান্ডের জন্য। তাহলে ব্যান্ডের একটা 0 গ্রাউন্ড এনার্জি আছে, আর একটা হচ্ছে টপ অফ ব্যান্ডের একটা লেংথ আছে। তাহলে আমরা এতটুকুর ভিতরে আমাদের ডেরিভেশনটা, আমাদের ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে টপ অফ ব্যান্ড, কারণ আমরা একটা পার্টিকুলার ব্যান্ডেই ইলেকট্রনের ডেনসিটি ক্যালকুলেশন করছি, এন অফ ই ডিই। তাহলে সেইখান থেকে হচ্ছে আমরা যদি লিখি টপ অফ ব্যান্ডকে যদি আমরা বলি, এখানে টপ অফ ব্যান্ড, আমরা টপ অফ ব্যান্ড, এখন আমরা এন অফ ই ইজ ইকুয়াল টু যেটা লিখছিলাম সেটা হচ্ছে আমরা জানি এফ অফ ই এবং হচ্ছে জি অফ ই। এখানে ইটা আসলে বড় হাতের ই হবে, এনার্জি দিয়ে বোঝানো হয়। তাহলে সেইটা আমরা এখন ওই সূত্রটা লিখি, সেটা হচ্ছে এফ অফ
ই মাল্টিপ্লাইড বাই জি অফ ই এবং তার সাথে থাকবে হচ্ছে এত। আচ্ছা, এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন ওই 0 থেকে এবার ইনফিনিটি লিমিটটাই বসাই। এখন আমাদের যে 3 ডাইমেনশনের জন্য এই ডেনসিটি অফ স্টেটসের যেই ডেরিভেশনটা আমরা করে আসছিলাম সেটাই আমরা লিখি 8 পাই √2 ইন্টু এম টু দি পাওয়ার 3/2 রুট ওভার ই ডিভাইডেড বাই এইচ কিউ ইন্টু এফ অফ ইর একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি ডিই। আচ্ছা, এরপরের লাইনে এখন হচ্ছে আমরা একটা লাইন এখানে আমাদের আগে লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের এই যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। এখন এই প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রনের ভ্যালুটা হয় দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0 হতে পারে। এখন 1 কখন হয় আর 0 কখন হয়? 0 তখন হবে যখন এনার্জিটা ফার্মি এনার্জি লেভেলের থেকে বেশি হয়ে যাবে বা তার সমান হবে। তার মানে হচ্ছে একটা ইলেকট্রনের এনার্জি যদি ফার্মি এনার্জি লেভেলের বেশি হয়ে যায় তাহলে তাকে আমরা ওই পার্টিকুলারলি ওই রিজিয়নে খুঁজে পাবো না, তার কারণ সে তখন ফ্রি ইলেকট্রন হয়ে যাবে, সে আর নির্দিষ্ট ওই জায়গাটায় আর আটকা থাকবে না। এটা হচ্ছে মূল কথা, এটা হলো সেটার কথা। তারপরে যেটা হচ্ছে যদি 1 কখন হবে, তাহলে 1 কখন হবে যখন আমাদের ওই এনার্জি যেটা আছে সেই এনার্জিটা যদি ফার্মি এনার্জি লেভেলের থেকে কম হয় তাহলে হচ্ছে সেটা 1 হবে। আর যদি কখন আমরা এই জিনিসটা দেখি ই ইজ ইকুয়াল টু ই এফ হয়, যদি কখনো ই ইজ ইকুয়াল টু ই এফ হয়ে যায়, সেটা আমরা মনে হয় এর আগেই দেখে আসছি যে ই ইজ ইকুয়াল টু যদি ই এফ হয় তাহলে আমরা এখান থেকে সেটা ভ্যালু বের করতে পারবো। বাট আপাতত সেটা আমাদের এই ডেরিভেশনের জন্য প্রয়োজন নাই। এই ডেরিভেশনের জন্য আমাদের যতদূর প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের এনার্জি যদি ফার্মি এনার্জি লেভেলের নিচে হয় তাহলে তাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ওই রিজিয়নে 1 হবে, এবং যদি বেশি হয় তাহলে সে সেই জায়গায় থাকবে না এবং ভ্যালুটা 0 হয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের এইখানে এনার্জির ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেলের থেকে কম। যদি ফার্মি এনার্জি লেভেলের থেকে কম থাকে তাহলে তাহলে আমরা এই জিনিসটা ভ্যালু কত পাবো, এফ অফ এর ভ্যালুটা পাচ্ছি 1। আচ্ছা, এখন আমরা এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের জন্য আমরা এই 0 থেকে যেটা ইনফিনিট লিখছিলাম সেটা ইনফিনিট না লিখে এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের টপ অফ দ্য ব্যান্ডে আমাদের এনার্জির ভ্যালুটা কত, ফার্মি এনার্জি লেভেল। কারণ হচ্ছে ওই যে আমরা যদি বলি এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, তারপরে এটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল, আমরা এতটুকুর ভিতরেই তো ক্যালকুলেশন করছি যেখানে আমাদের এনার্জির ভ্যালুটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেলের থেকে কম। তাহলে আমরা ইনফিনিটি না লিখে আমরা এখানে ইএফ লিখি। আচ্ছা, ইএফ লিখলাম, তারপরে হচ্ছে 8 পাই √2 এম টু দি পাওয়ার 3/2 রুট ওভার ই ডিভাইডেড বাই এইচ কিউ, আর থাকে হচ্ছে ডিই, কারণ হচ্ছে আমরা এফ অফ ই যেটা সেটার ভ্যালুটা 1 পাবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি আসবে, 8 পাই √2 এম টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এইচ কিউ। এরা হচ্ছে E9, যেহেতু এদের ভিতরে, তার মানে এদেরকে আমরা ইন্টিগ্রেশন হবে না। আমরা যেহেতু ই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তো যখন আমরা ই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি শুধুমাত্র রুট ওভার ই এর ইন্টিগ্রেশনটা হবে। সেটা কি হবে, হাফ প্লাস 1 হবে, তার মানে হচ্ছে 3/2, এবং নিচে এসে ভাগ হয়ে যাবে হচ্ছে 3/2। সেটাকে যদি আমি উপরে গুণ আকারে লিখি তাহলে আসে হচ্ছে 2/3। জাস্ট এইভাবে ছিল যে ই ডিভাইডেড বাই 3/2, তো সেখান থেকে আমরা লিখলাম ই ইন্টু 2/3, আর এর এখানে আসলো হচ্ছে হাফ প্লাস 1, সেখান থেকে আসে হচ্ছে 3/2। জাস্ট এতটুকুই, এটা হচ্ছে একদম বেসিক ইন্টিগ্রেশন যেটা। আচ্ছা, তো এরপরের লাইনে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এখন আমাদের n ইজ ইকুয়াল টু, আমরা এখন একটু সাজাবো, কিভাবে সাজানো যায় দেখি, নিজেদের মতো করে রিঅ্যারেঞ্জমেন্ট করব। 2m, আচ্ছা এখানে একটা √2 আছে, আবার একটা m আছে, m এর উপরে আবার পাওয়ার আছে, কত পাওয়ার আছে, 3/2 আছে। আচ্ছা, এখন আমরা এই জায়গাটায় যদি 3/2 লিখি, 3/2 লিখলাম, এবং নিচে এসে আমরা আরেকটা যেটা লিখলাম সেটা হচ্ছে 2 পাই স্কোয়ার এইচ কাট কিউ, আর ওইখানে 2/3 ছিল, এবং ই টু দি পাওয়ার 2/3 এবং ই টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জায়গাটা আসলে কিভাবে মিলে, এই জায়গাটা কোথা থেকে আসলো, কিভাবে মিলানো যায়। এই জায়গাটায় আমরা যদি একটু ভাঙি, আমাদের আগে যেখানে ছিল হচ্ছে √2 ছিল, এখন আমাদের এখানে কত আসছে, 2 টু দি পাওয়ার
টু টু দি পাওয়ার 3/2, আমাদের ছিল হচ্ছে টু টু দি পাওয়ার হাফ, তাহলে টু টু দি পাওয়ার হাফ প্লাস 1, তাহলে সেইখান থেকে হচ্ছে আমরা এখানে একটা এক্সট্রা 2 নিয়ে আসছি উপরে। তো উপরে যদি একটা এক্সট্রা 2 নিয়ে আসি তাহলে নিচে একটা এক্সট্রা 2 নিয়ে আসলাম, তাহলে এইখানে হচ্ছে আমাদের এতটুকুর বিতর্ক থাকলো না যে এই টু টু দি পাওয়ার 3/2 লেখার কারণে আমার এখানে রাশির কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তনটা আসলে কোথায়? তাহলে আমার প্রশ্নটা হচ্ছে পরিবর্তন তো হওয়ার সম্ভাবনা আছে, তার কারণ হচ্ছে এখানে আমার 8 পাই ছিল, কিন্তু এখানে আমি লিখছি পাই স্কোয়ার ইন্টু এইচ কাট কিউব। একটা জিনিস এখানে আমাদের মাথায় রাখা লাগবে, আমাদের আগে ছিল হলো এইচ কিউব, মানে প্লাঙ্কের কনস্ট্যান্টের কিউব, এইখানে আমরা লিখছি হচ্ছে এইচ কাট কিউব। এখন এইচ বাই 2 পাই মানে হচ্ছে আমাদের এইচ কাট, তাহলে এইচ ডিভাইডেড বাই 2 পাই হোল কিউব লিখতে পারবো, সেইখান থেকে হচ্ছে এইচ কাট নিয়ে আসার জন্য সেইখান থেকে। তাহলে যদি এইটা এখানে লিখি তাহলে কি আসে, এইচ কাট কিউব আসবে। ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে আমাদের একটা এইচ কিউব আসবে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 8 আর হচ্ছে পাই কিউব আসবে। এখন এখান থেকে আসলো সেই জিনিসটা, এইচের হোল কিউব করলাম, তো এইচের পরিবর্তে যদি আমরা বেসিক্যালি এটা যদি আরেকবার বোঝার চেষ্টা করি, যেহেতু আমরা হচ্ছে এইচ কিউব থেকে ট্রান্সফরমেশন করে এইচ কাট কিউব আনলাম। এখন এইচ কাট মানে কি? এইচ কাট মানে হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 পাই, তাহলে হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ কাট 2 পাই। এখন আমরা এইচ কাট, যেহেতু আমাদের এখানে এইচ কিউব ছিল, তাহলে এইচ কিউব সমান সমান হচ্ছে এইচ কাট কিউব ইন্টু 8 পাই কিউব, জাস্ট এইটাও হোল কিউব করা হলো, এইটাই হোল কিউব করা হলো। তাহলে আমরা এই জায়গাটায় এইচ কিউব, যেটা এইচ কিউবের জায়গায় আমরা লিখলাম হচ্ছে এইচ কাট কিউব ইন্টু 8 পাই স্কোয়ার। তাহলে এই জায়গাটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের উপরে ছিল হচ্ছে 8, নিচেও আমাদের 8 আসছে, তাহলে 8 তো কাটা চলে যায়। এটা একটু ভেঙে লিখি তাহলে একটু বুঝতে একটু সুবিধা হবে। 8 পাই রুট 2 ইন্টু এম টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার 3/2 ইন্টু 2/3, এবং এইখানে আমরা এইচ কিউবের জায়গায় কি লিখব, সেটা হচ্ছে আমাদের এইচ ইজ ইকুয়াল টু এইচ কাট ইজ ইকুয়াল টু এইচ বাই রুট 2, এইচ কাট ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট 2, তাহলে এইচ ইজ ইকুয়াল টু এইচ কাট 2 পাই, মানে রুট 2 না 2 পাই আসলে। তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এইচ কাট 2 পাই, এইচের বদলে লিখবো এইচ কাট 2 পাই, এইচ কাট 2 পাই হোল কিউব। এখন আমাদের এখানে কি আসে, এইচ, এখন আমরা ওই যে 2 আর এমকে এক জায়গায় নিলাম, তো এতে করে উপরে একটা 2 বেশি আসলো, নিচে আমরা একটা 2 নিয়ে আসলাম, জাস্ট যাতে কোনো মানের পরিবর্তন না হয়। এইচ কাট কিউব ইন্টু 8 পাই কিউব আসে এইখান থেকে। আর এই জায়গাটা আমাদের যেটা থাকে ই টু দি পাওয়ার 3/2 ইন্টু হচ্ছে 2/3 থাকে। তো এর পরের লাইনে আমরা কি করতে পারি, আমাদের এই যে 8 কাটা চলে যায়, আমাদের ফাইনালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে 2m টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 2 পাই স্কোয়ার এইচ কাট কিউব, কারণ উপর থেকে এখানে পাই কাটা গেলে, এই পাই থেকে পাই কিউব কাটা গেলে একটা পাই স্কোয়ার থাকবে, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার 3/2, সেখানে কোনো পরিবর্তন হয়নি এবং এখানেও কোনো পরিবর্তন হয় নাই, তো আমরা এতটুকু পর্যন্ত আসলাম। তাহলে ফার্দার আমরা যে জিনিসটা লিখতে পারি যে আমাদের এন ইজ ইকুয়াল টু কি, এন ইজ ইকুয়াল টু এন এর সম্পর্কে লেখা যায় 2m ইন্টু ই। এখন এইখানে ই এর জায়গায় আমরা যেহেতু ওই যে আমাদের লিমিটটা বসানোর কথা কত ছিল, ইএফ বসানোর কথা ছিল না, তাহলে এখন আমরা ই এর জায়গায় ইএফ পেয়ে যাচ্ছি, ইএফ। এখন এই তিনটা রাশিরই পাওয়ার কত, 3/2 পাওয়ার, আচ্ছা 3/2 পাওয়ার আসলো। এখন এইখানে 2 আর এইখানে 2 কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে 3 পাই স্কোয়ার এইচ কাট কিউব, 3 পাই স্কোয়ার এইচ কাট কিউব। এখন এই জায়গা থেকে আমরা ফার্দার লিখব 2m EF টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 3 পাই স্কোয়ার এইচ কাট কিউব ইন্টু m। তো এখান থেকে আমরা হচ্ছে পরবর্তীতে 2m EF লিখলাম, অর্থাৎ এখান থেকে পাওয়ারটাকে আমরা উইথড্র করব, পাওয়ারটাকে কীভাবে সরাবো, রিমুভ করব, ওই পাশে উল্টা পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ উভয় পক্ষে 2/3 ঘাত দ্বারা গুণ করলে তখনই এই জিনিসটা চলে যাবে,
অর্থাৎ এই পাশে যদি আমি 2/3 আনি তাহলে হলো, এখানে আর কোনো পরিবর্তন আসেনি। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি ইএফ এর মানটা। তাহলে ইএফ এর মানটা কীভাবে বের করা যায়, এখান থেকে 1/2m-টাকে এই পাশে পাঠাই দিই, 1/2m-টাকে যদি এই পাশে পাঠাই দিই, আর এখানে 3π² যেটা যেখানে ছিল সেখানে লিখি, আর h কাটের জায়গায় আমরা এখন h/2π লিখলাম, আর একটা থাকে হচ্ছে আমাদের n, তাহলে সেখানে প্রত্যেকটা টু দি পাওয়ার হচ্ছে 2/3। আচ্ছা, এখন এতটুকু লেখার পরের লাইনে আমরা কি লিখতে পারি, 1/2m, তারপরে হচ্ছে 3π² h³ ডিভাইডেড বাই 8π³ ইন্টু n টু দি পাওয়ার কত থাকবে, 2/3 যেটা ছিল সেটাই। এরপরে হচ্ছে আমরা এই লাইন থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি 1/2m, এই যে এখান থেকে জাস্ট একটা পাই আলাদা করে লিখলাম, 3h³ ডিভাইডেড বাই 8π ইন্টু n টু দি পাওয়ার 2/3। আচ্ছা, এখানে আমাদের h কয়টা আছে, h এর ক্যালকুলেশনটা একটু বোঝার চেষ্টা করি। h³ টু দি পাওয়ার 2/3, 3 কাটা যায়, h² থাকে, তাহলে আমাদের এখান থেকে থাকলো হচ্ছে h², তাহলে আমরা h² এখানে 2π না 2m আছে, তাহলে আমরা এখানে h² লিখতে পারি, h² ডিভাইডেড বাই, এখানে আমরা আরেকটা ক্যালকুলেশন বোঝার চেষ্টা করি, যে 8 যেটা আছে এই 8-এর ক্যালকুলেশনটা 1/8 উপরে পাওয়ার আছে 2/3, তাহলে এইখানে 1/2³ টু দি পাওয়ার 2/3, তাহলে 2⁻³ ইন্টু 2/3, তাহলে 2 টু দি পাওয়ার -2 বলা যায়, 1/2² বলা যায়, তার মানে 1/4। তাহলে এখানে 1/4 যদি হয় তাহলে 4 এবং বাইরে 2 আছে আগে থেকে, তাহলে সেটার জায়গায় আমরা m লিখতে পারি সেটার সাথে। তো এরপরে যেটা হচ্ছে ভিতরে যে ক্যালকুলেশনটা থাকে, লাস্টলি আমার একটা 3 থাকে, একটা n থাকে, h এবং 8কে অলরেডি আমরা বের করে নিয়ে আসছি, জাস্ট একটা পাই থাকে, তো পাইয়ের উপরে তাহলে কি থাকলো 2/3, তাহলে লাস্টলি আমাদের যে ক্যালকুলেশনটা দাঁড়ায় এখানে h² ডিভাইডেড বাই 8m ইন্টু 3n ডিভাইডেড বাই পাই টু দি পাওয়ার 2/3, এটা হচ্ছে আমাদের এন্ড অফ দ্য ডেরিভেশন। এতটুকুই ছিল এটা। হ্যাঁ, এই যে এতটুকু সেটা বলা আছে। তো এরপরে যেটা হচ্ছে একটা এক্সাম্পল দেয়া আছে, অ্যাজ অ্যান এক্সাম্পল consider aluminium and assume that each aluminium atom donates 3 electrons to the sea of conduction electrons. We can take the electron concentration n is equal to 3 into concentration of aluminium atoms. অর্থাৎ এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি অ্যালুমিনিয়ামের জন্য ফার্মি এনার্জি যেটা আসে 11.7 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এরপরে এসে আপনাদের আরেকটা ডেরিভেশন, সেই ডেরিভেশনটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার ইলেকট্রন অ্যাট 0 কেলভিন, অর্থাৎ আমরা ফার্মি এনার্জি লেভেল যেটা ক্যালকুলেশন করছিলাম, এবার আমরা করব হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য অ্যাবসলিউট 0 টেম্পারেচারে কত এনার্জি থাকে। ফর আ ফ্রি ইলেকট্রন গ্যাস দ্য টোটাল এনার্জি অফ অল ইলেকট্রনস আপ টু ফার্মি এনার্জি ইজ গিভেন বাই, অর্থাৎ এখানে টোটাল এনার্জি যেটা লেখা আছে 0 থেকে ফার্মি এনার্জি লেভেল আমরা ইন্টিগ্রেশন করব, লোয়ার লিমিট 0 থেকে ম্যাক্সিমাম কত পয়েন্ট ফার্মি এনার্জি লেভেল পর্যন্ত, সেখানে হচ্ছে আমাদের এই যে জি অফ ই ইন্টু হচ্ছে এফ অফ ই, অর্থাৎ আমাদের কয়টা অ্যাভেলেবল এনার্জি স্টেট আছে তার সাথে হচ্ছে এইখানে ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি সেটা মাল্টিপ্লাই করে ডিফারেন্সিয়েট করব, তাহলে থাকে হচ্ছে জি অফ ই এফ অফ ই, আর এন হচ্ছে এখানে নাম্বার অফ ইলেকট্রন সেটা। আচ্ছা, তো এই জায়গা থেকে যে জিনিসটা লেখা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু, মানে যখন 0 কেলভিন পুটিং দ্য ভ্যালুস অফ জি অফ ই অ্যান্ড এফ অফ ই ইজ ইকুয়াল টু 1, মানে আমরা ধরে নিচ্ছি সেখানে হচ্ছে আমাদের যে এনার্জিটা আছে ইলেকট্রনের সেটা যদি ফার্মি এনার্জির থেকে কম হয় 0 কেলভিন টেম্পারেচারে, তাহলে হচ্ছে এফ অফ ইর ভ্যালুটা হবে 1 সেটা। তো এফ অফ ইর ভ্যালুটার 1 হলে তাহলে আমাদের এখানে জি অফ ইর ভ্যালুটা জাস্ট এখানে বসানো হচ্ছে, এবং হচ্ছে আমাদের বেসিক্যালি ডেনসিটি অফ স্টেটসের ভ্যালুটা বসানো হলো। ডেনসিটি অফ স্টেটের ভ্যালুটা যখন বসানো হলো সেখান থেকে হচ্ছে এইখানে নর্মাল ক্যালকুলেশন করে সেখানে ফাইনালি যতদূর আসে সেটা আমাদের জানা লাগবে মাঝখানে প্রসেসগুলো। তো এখানে যেটা আসে 3/5 ইন্টু ফার্মি এনার্জি লেভেল এইটা।
অর্থাৎ এটা আমাদের কয়েকটা ম্যাথ করতে প্রয়োজন হতে পারে। মাঝখানে ডেরিভেশনটা নট দ্যাট মাচ বলা হয়নি কখনোই, তো এখানে যেরকম এখানে ডেরিভেশন অফ দ্য ইকুয়েশন ইজ নট নিডেড সেটা বলা আছে, বাট এই ফর্মুলাটা আমাদের লাগবে 3/5 EF ইজ ইকুয়াল টু 3/5 EF। অর্থাৎ এখানে ই বলতে আমরা কি বুঝতেছি, ই বলতে যেটা বোঝানো হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার ইলেকট্রন অ্যাট 0 কেলভিন, অর্থাৎ এক একটা ইলেকট্রনের জন্য কতটুকু এনার্জি সেটা। আচ্ছা, এখন আমাদের আরেকটা যেটা আসে সেটা হচ্ছে আমাদের ইএফ, যেটা আমরা সবসময় ধরে নিচ্ছি এই ইএফ এর ভ্যালুটা কেটি এর ভ্যালু থেকে মাচ বিগার, তাহলে সেকেন্ড টার্ম ইন দ্য স্কোয়ার ব্র্যাকেট ইজ মাচ স্মলার দ্যান দ্য ইউনিটি। অর্থাৎ ওই যে ই টু দি পাওয়ার মানে এফ অফ ই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি। এখন ওই জায়গা থেকে ক্যালকুলেশন করলে আমরা এই জায়গায় যে জিনিসটা আসলো যে ইএফ এর ভ্যালুটা যদি কেটি থেকে অনেক বড় হয় তাহলে হচ্ছে সেকেন্ড টার্ম ইন দ্য স্কোয়ার ব্র্যাকেট, তাহলে সেটা ছোট হবে। এখন আমরা অ্যাভারেজ স্কোয়ার ব্র্যাকেট বলতে এই যে আমাদের এই ফর্মুলার কথাটা বলা হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের যে অ্যাভারেজ এনার্জি যে ফর্মুলাটা ব্যবহার করছি সেখানে আমাদের কেটি ইএফ এর ভ্যালুটা যেহেতু কেটি থেকে অনেক বড়, তাহলে এখানে কেটি ডিভাইডেড বাই ইএফ এর ভ্যালুটা অনেক ছোট একটা ভ্যালু হবে। অনেক ছোট একটা ভ্যালু হওয়ার পরে সেই ভ্যালুটা আবার যখন স্কোয়ার হবে তাহলে সেই ভ্যালুটা 1-এর থেকে, মানে ইউনিটি মানে হচ্ছে 1-এর থেকে অনেক ছোট হবে সেই ভ্যালুটা হচ্ছে 1-এর থেকে অনেক ছোট হবে যখন আমরা এই মানে ব্র্যাকেটের ভিতর থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা। তাহলে এই জায়গায় যেহেতু আমাদের পুরো ইকুয়েশনের ভিতরে টেম্পারেচার রিলেটেড টার্ম কয়টা আছে, একটাই আছে, জাস্ট এই ব্র্যাকেটের ভিতরে টেম্পারেচারের উল্লেখ আছে, এবং ব্র্যাকেটের ভিতরে যেহেতু ব্র্যাকেটের ভ্যালুটাই হয়ে যাচ্ছে 1-এর থেকে অনেক ছোট, তার মানে আমাদের এই যে অ্যাভারেজ যে এনার্জিটা আছে পার ইলেকট্রন এইটার ভ্যালুটা অলমোস্ট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্স বা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি, অথবা এইভাবে বলতে পারি ভেরি উইক টেম্পারেচার ডিপেন্ডেন্স এটা শো করে। ভেরি উইক টেম্পারেচার ডিপেন্ডেন্সটা খুবই কম থাকে। ফার্দারমোর ইন আওয়ার মডেল অফ দ্য মেটাল দ্য ইলেকট্রনস আর ফ্রি টু মুভ অ্যারাউন্ড within the metal where the potential energy PE is 0, whereas the outside metal EF plus phi the Fermi energy plus তো therefore their energy is purely kinetic, equation 4। তো অর্থাৎ এইখানে আমাদের যে জিনিসটা বলা আছে যে একটা মেটালের ভিতরে ইলেকট্রন বেশ ফ্রিলি মুভ করতে পারে, এবং এইখানে যে চিত্রটা বলা আছে এটা হচ্ছে একদম গ্রাউন্ড এনার্জি লেভেল, তারপরে এটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল, এরপরে একটা ওয়ার্ক ফাংশন থাকবে, এবং ইলেকট্রন যদি কোনোভাবে এইটার উপরে চলে যায় তাহলে সে আর কোনো সময় ওই সারফেসের ভিতরে আবদ্ধ থাকলো না, সে একদম ফ্রি ইলেকট্রন হয়ে যাচ্ছে, সেই কথাটা ওইখানে বলা আছে। এবং এটা মেটালের ভিতরে পটেনশিয়াল এনার্জি 0 ধরা হয়, সেটা হচ্ছে এই জায়গায় দেখানো হচ্ছে পটেনশিয়াল এনার্জি 0 ধরা হয়, কারণ এটার ভিতরে যখন ইলেকট্রনগুলো থাকে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারবে, এবং যদি কোনো এনার্জি থাকে তাহলে তো সে সহজে ওই এনার্জিটা আগে তাকে ওভারকাম করতে হবে, তারপরে তাকে ফ্রিলি মুভ করতে হবে, সেই সমস্যাটা এখানে আর আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পিওরলি একটা কাইনেটিক এনার্জি, কারণ ওইখানে পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল এনার্জি জিরো কেন, কারণ হচ্ছে ওইখানে ফ্রিলি মুভ করতে পারছে একটা মেটালের ভিতরে একটা ইলেকট্রন, সেখানে পটেনশিয়াল এনার্জি 0 হয়। যদি পটেনশিয়াল এনার্জি 0 হয় তাহলে টোটাল এনার্জি, তাহলে বাকি যে অংশটা টোটাল এনার্জি সমান আমরা কাইনেটিক এনার্জি বলতে পারি, এবং সেটা পিওরলি কাইনেটিক এনার্জি বলতে পারলাম। এই পিওরলি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাভারেজ এনার্জি, এবং সেই অ্যাভারেজ এনার্জি সমান হচ্ছে আমরা কি লিখতে পারবো, সেটা হচ্ছে 3/5 EF। অর্থাৎ ওই যে একটু আগে আমরা যে জিনিসটা দেখে আসলাম যে এখানে টোটাল এনার্জি সমান হচ্ছে 3/5 ফার্মি এনার্জি, সেটা তো সেটা এখানে বলা আছে টোটাল এনার্জি না, অ্যাকচুয়ালি হচ্ছে 0 কেলভিন টেম্পারেচারে পার ইলেকট্রন কতটুকু কাইনেটিক এনার্জি থাকে। এখানে ভিইটার একটা পরিচয় আছে, ভিইটা আবার এখানে হচ্ছে নর্মাল কাইনেটিক এনার্জি না, ভিইটা হচ্ছে এইখানে রুট মিন স্কোয়ার, অর্থাৎ আমরা যে আরএমএস ভ্যালুটা বলি অনেক সময় ভোল্টেজের জন্য, কারেন্টের জন্য, এখানে হচ্ছে আমাদের সেই একটা আরএমএস স্পিড পাচ্ছি, ইলেকট্রনের একটা আরএমএস স্পিড। তো এইখানে ইলেকট্রনের যে আরএমএস স্পিডটা আছে সেটাই এখানে আমরা সিম্পলি একটা নাম দেওয়া হচ্ছে, সেই নামটা হচ্ছে এইখানে ইফেক্টিভ স্পিড নামটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন এর পরের প্যারাটা আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে কম্পেয়ার দিস উইথ দ্য বিহেভিয়ার অফ মলিকিউলস ইন অ্যান আইডিয়াল গ্যাস। আমরা এইখানে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনটা একটা মেটালে ছিল, কিন্তু এখন আমরা হচ্ছে সেটাকে একটা আইডিয়াল গ্যাসে চিন্তা করব। তো ইন দিস কেস দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে একটা আইডিয়াল গ্যাসের ভিতরে থাকে 3/2 কেটি, যেটা ইন্টারমিডিয়েটে দেখে আসছি 3/2 কেটি, তাহলে হাফ MEV² সমান হচ্ছে 3/2 কেটি। তার মানে ক্লিয়ারলি আমরা একটা জিনিস বুঝতে পারছি, দ্য অ্যাভারেজ স্পিড অফ মলিকিউল ইন আ গ্যাস ইনক্রিজেস উইথ দ্য টেম্পারেচার। তার মানে এখানে তো এই যে 3/2 যে কেটি,
তো 3/2কে যদি বলি একটা কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে সরাসরি টি এর সাথে একটা সমানুপাতিক সম্পর্ক আছে। তো সমানুপাতিক সম্পর্কের কারণে এইখানে আমরা যেটা বলতে পারি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে একটা মলিকিউলের গ্যাসের, যদি সে গ্যাসে থাকে তাহলে হচ্ছে তার কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করে। তাহলে এখানে যেটা বলছি যে রিলেশনশিপ হাফ এম ই ভি স্কোয়ার, তো আমাদের এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কনক্লিউশন ছিল, যেটা আসে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট। কারণ এটা কোয়ান্টাম মেকানিক্যাল লেভেলের ফর্মুলা, তো আর 3/2 এটি তো আর কোয়ান্টাম মেকানিক্যালের না, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স থেকে আসে। তো ওইখান থেকে এই জায়গা থেকে আমরা যে জিনিসটা পাই যে ডেনসিটি অফ স্টেটস অ্যান্ড প্রবাবিলিটি অফ ইলেকট্রন অ্যান্ড সো অন, এখান থেকে সেটা আমরা ক্যালকুলেশন করে আসছি। তো এখান থেকে আমরা বলি ইট ক্যান নট বি প্রুভড উইদাউট ইনভোকিং কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ আমরা এইখানে যে ফর্মুলাটা আনলাম সেই ফর্মুলাটা কোয়ান্টাম মেকানিক্স ছাড়া আমরা প্রুফ করতে পারতাম না, সেটাই বলা হচ্ছে। তো দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অ্যাভারেজ electronic speed is nearly constant is only the way to explain the observation that the resistivity of a metal is proportional to t, not t to the power 3/2। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে এক কথায় যে আমাদের একটা মেটালে রেজিস্টিভিটি সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। এটাই জাস্ট একটু বলা হলো, আর কোনো কিছু নেই এখানে। লাস্টলি আরেকটা টপিক থাকে, সেটা হচ্ছে আমাদের কন্ডাকশন ইন মেটাল। Conduction in metals. We know from our energy band discussions that in metals, only those electrons in a small range del E around the Fermi energy contribute to electrical conduction. আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আমরা আমাদের এনার্জি ব্যান্ড ডিসকাশন থেকে যে জিনিসটা জানতে পারছি, মেটালের ভিতরে যেই ইলেকট্রনগুলো ফার্মি এনার্জির আশপাশের রিজিয়নে থাকে সেইগুলোই হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক্যাল কন্ডাকশনে কন্ট্রিবিউশন করতে পারে। এখন দ্য কনসেন্ট্রেশন NF of those concentration N of F of those electrons is approximately G of EF del E is as much as del E is very small। অর্থাৎ ডেল ইটা খুবই খুবই কম মানের হবে। অর্থাৎ আমাদের যে ফার্মি এনার্জি লেভেল আছে তার থেকে খুবই অল্প মানের পরিবর্তিত ই, মানে দেখা যাচ্ছে আমাদের ফার্মি এনার্জিটা এখানে আছে, আমাদের কোন ইলেকট্রনগুলো কন্ডাকশনে কন্ট্রিবিউট করবে, যেগুলো একদম এর কাছাকাছি থাকবে, একদম লাগোয়া অবস্থায় থাকবে, সে লাগোয়া এনার্জি ব্যান্ডে থাকবে, সেগুলোকে আমরা দেখব যে কন্ডাকশনে কাজ করছে। তো অল দিজ ইলেকট্রনস উইদিন ডেল ই অ্যারাউন্ড EF মুভ অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ এগুলো কত স্পিডে মুভ করে সেই স্পিডটাকে আমরা ফার্মি স্পিড বলতে পারি। দ্য ইলেকট্রন এ মুভস টু A প্রাইম, তাহলে যেটা হচ্ছে দেন ইট ইজ স্ক্যাটার্ড টু অ্যান এমটি স্টেট অ্যাবভ বি প্রাইম। আচ্ছা, চিত্র এখানে নাই এক্স্যাক্টলি, তো আমরা এক্সপ্লেনেশনটা পড়ি। ইন স্টেডি কন্ডাকশন অল দ্য ইলেকট্রনস ইন দ্য এনার্জি রেঞ্জ ডেল ই দ্যাট আর মুভিং টু দ্য রাইট আর নট ক্যান্সেলড বাই এনি মুভিং টু দ্য লেফট অ্যান্ড হেন্স কন্ট্রিবিউট টু দ্য কারেন্ট। তার মানে আমাদের যে ইলেকট্রনগুলো ডান দিকে যাচ্ছে সেগুলোর মোশনটাকে কেউ ক্যান্সেল করে দিচ্ছে না। কে ক্যান্সেল করতে পারতো? যদি বাম দিক থেকে কোনো সাবস্টেন্স আসতো তাহলে সেটা ক্যান্সেল আউট হয়ে যেত। যেহেতু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না, তার মানে এখানে ইলেকট্রনের একটা মুভমেন্ট আছে, এবং এই ইলেকট্রনের মুভমেন্টের কারণে আলটিমেটলি আমরা সেখানে একটা কারেন্টে এটার কন্ট্রিবিউশন দেখতে পাবো। অ্যান ইলেকট্রন অ্যাট দ্য বটম অফ দ্য ডেল ই রেঞ্জ অ্যান ইলেকট্রন অ্যাট দ্য বটম অফ দ্য ডেলি রেঞ্জ, অর্থাৎ আমাদের ফার্মি এনার্জি এখানে আমরা যেটা বলছি এরকম একটা রেঞ্জের কথা বলছি। তো সেটার একদম বটম দিকে, একদম নিচের দিকে যে ইলেকট্রনগুলো থাকে সেইগুলো হচ্ছে ডেল ই পরিমাণ এনার্জি গেইন করতে পারে টু মুভ টু আ নিউ পজিশন, মানে আর টু ডান দিকে একটা পজিশন এ প্রাইম, এটা যদি এ হয় তাহলে এ প্রাইমের দিকে যেতে পারবে ইন্টারভাল, যেটা কত টাইমের ভিতরে যাবে ডেল টি পরিমাণ। তাহলে সেটা হচ্ছে আমরা একটা স্ক্যাটারিং টাইম পাবো, সেখান থেকে স্ক্যাটারিং টাইমটা পাচ্ছি, সেটা হচ্ছে টাউ পরিমাণের স্ক্যাটারিং টাইম পাবো। তো এখন যেহেতু এদের একটা একটা দিকে যাচ্ছে, তাহলে সেখানে একটা স্ক্যাটারিং টাইম পাচ্ছি। এখন যেহেতু এদের একটা ম্যাস আছে, ভর আছে, অ্যাট দ্য সেম টাইম একটা নির্দিষ্ট দিকে তাদের একটা ভেলোসিটিও আছে।
তাহলে তাদের ওই ডিরেকশনে একটা মোমেন্টামও থাকার কথা, অর্থাৎ এক্স ডিরেকশনে একটা ডেল পি এক্স মোমেন্টাম তারা গেইন করবে। সিন্স তাহলে আমরা এখন যেটা জানি যে আমাদের মোমেন্টাম বাই টাইম যদি হয় তাহলে সেখানে হচ্ছে আমাদের যেটা বলতে পারি মোমেন্টাম হচ্ছে এম ভি বাই টি, তাহলে সেখান থেকে হচ্ছে এম ইন্টু এ লেখা যেতে পারে সামহাউ। তো সেখান থেকে যেটা বলতে পারি এক্সটার্নাল ফোর্স পাই, অর্থাৎ এখানে ডেল পি এক্স যদি এক কথায় বলা হয় ডেল পি এক্স ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ মানে সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে সেখান থেকে হচ্ছে আমরা এক্সটার্নাল ফোর্সের ক্যালকুলেশন করতে পারলাম। এখন এই এক্সটার্নাল ফোর্সের ক্যালকুলেশনটা সমান সমান আমরা লিখতে পারতেছি ই ইন্টু ই অফ এক্স। এখন আমরা তাহলে ফাইনালি এখান থেকে ডেল পি এক্সের একটা ফর্মুলা পাচ্ছি, ডেল পি এক্স ইজ ইকুয়াল টু টাউ ইন্টু ডেল এক্স ইন্টু ই এক্স ডেল পি এক্স, অর্থাৎ এখানে ভরবেগের পরিবর্তনের হারটা কত হচ্ছে, ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে ডেল পি এক্স ইজ ইকুয়াল টু টাউ ইন্টু ই এক্স। দ্য ইলেকট্রন এ, অর্থাৎ যে ইলেকট্রনের কথাটা বলতেছি সেটার একটা এনার্জি আছে, কতটুকু এনার্জি আছে, ই ইজ ইকুয়াল টু আমরা জানি পি এক্স মানে পি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2m। অবশ্যই এটা ইফেক্টিভ মাস দিয়ে ক্যালকুলেট করব, অর্থাৎ এই ক্যালকুলেশনটা দেখলাম। তাহলে হুইচ ক্যান ডিফারেন্সিয়েট, আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারি ডেল ই বের করার জন্য, অর্থাৎ এই ডেল ই যেটার কথা বলতেছিলাম সেই ডেল ই রেঞ্জের কথা, সেই ডেল ইর ব্যাপারটা করতে পারবো। তো ডেল ইর ব্যাপারটা কিভাবে আসে সেটা হচ্ছে ওয়েন দ্য মোমেন্টাম চেঞ্জেস বাই ডেল পি এক্স, মোমেন্টাম চেঞ্জেস বাই ডেল পি এক্স, সেখান থেকে এটা দেখানো আছে একটা নর্মাল ক্যালকুলেশন। সো সেই ক্যালকুলেশনটা শেষে লাস্টলি হচ্ছে আমাদের কাছে যে জিনিসটা এখানে বেসিক্যালি পি এক্সের একটা ভ্যালু আছে, পি এক্সের এখানে এমই ভিএফ, তারপরে এমই ইফেক্টিভ মাসের একটা ক্যালকুলেশন আছে, তো এটা চলে যায়। লাস্টলি হচ্ছে ডেল পি এক্সের বদলে আমরা এই যে টাউ ইন্টু ই এক্স লিখতে পারি, আমাদের লাস্টলি যে জিনিসটা আসে ই ইন্টু ভি অফ এফ টাউ ইন্টু হচ্ছে ই অফ এক্স, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডেল ইর পরিমাণ, ডেল ইর পরিমাণ, ই হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জ, ভি এফ হচ্ছে এখানে ফার্মি স্পিড, টাউ হচ্ছে এখানে স্ক্যাটারিং টাইম এবং ই এক্স আমরা জানি যেটা হচ্ছে। তো এইখানে এতটুকু বুঝলাম। এবং কন্ডাকশন ইন মেটাল, সেইখান থেকে আমরা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের লাগতে পারে কিছু ম্যাথের জন্য, যেটা হচ্ছে কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু ই স্কোয়ার এন ইন্টু টাউ ডিভাইডেড বাই ইফেক্টিভ মাস। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখি 4.10 ফার্মি এনার্জি অফ ইলেকট্রনস ইন সোডিয়াম। এখন ফার্মি এনার্জি 0 কেলভিনে টেম্পারেচার ক্যালকুলেট করতে বলছে, আরেকবার ক্যালকুলেট করতে বলছে হচ্ছে 300 কেলভিন টেম্পারেচারে। তো দুইটা টেম্পারেচারে, একটা হচ্ছে 0 কেলভিন আর এটা হচ্ছে 300 কেলভিনে। হোয়াট ইজ দ্য স্পিড অফ ফার্মি ইলেকট্রনস, সেটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে ফার্মি ইলেকট্রনসের। তারপরে হচ্ছে হাউ ডাজ দিস কম্পেয়ার উইথ দ্য থার্মাল ভেলোসিটির সাথে কম্পেয়ার করব। কী কী ইনফরমেশন দেওয়া আছে, ডেনসিটি অফ সোডিয়াম দেওয়া আছে, ডেনসিটি অফ সোডিয়াম যেটা দেওয়া আছে 0.97 গ্রাম পার সিসি, অ্যান্ড অ্যাটমিক মাস অফ অ্যাটমিক ওয়েট যেটা দেওয়া আছে 22.99। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা তাহলে কি করতে পারি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কতটা সংখ্যক ইলেকট্রন আছে সেটা আমাদের বের করতে হবে, কয়টা সংখ্যক ইলেকট্রন আছে সেটা বের করতে হবে। এন ইজ ইকুয়াল টু, এটা বের করার একটা মেথড হচ্ছে ডিএনএ ডিভাইডেড বাই এম অফ এটি, অর্থাৎ এখানে নাম্বার অফ অ্যাভোগাড্রো ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, সেই নাম্বার অফ অ্যাভোগাড্রোর সাথে কাকে মাল্টিপ্লাই করব, নাম্বার অফ অ্যাভোগাড্রোর সাথে মাল্টিপ্লাই হবে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা ডি হচ্ছে এখানে ডেনসিটি, তাহলে ডেনসিটি সেইখানে ভাগ করব হচ্ছে আমাদের অ্যাটমিক মাসকে দিয়ে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে পার সিসি কয়টা অ্যাটম আছে, পার সিসি কয়টা ইলেকট্রন আছে, ইলেকট্রন কনসেন্ট্রেশন এটা বের করলাম। ইলেকট্রন কনসেন্ট্রেশনটা যদি আর একটু ভালোভাবে বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে জাস্ট এখানে আমাদের ডেনসিটি যেটা প্রশ্নে দেওয়া আছে সেটার সাথে মাল্টিপ্লাইড হবে হচ্ছে আমাদের নাম্বার অফ অ্যাভোগাড্রো। এবং তাহলে আমরা কি বুঝলাম যে ডেনসিটি হচ্ছে কত ভর আছে, কত পার সিসি পার ভলিউমে কতটুকু ভর আছে, তাহলে সেটাকে যখন আমরা মাল্টিপ্লাই করতেছি দিয়ে নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে, তাহলে হচ্ছে সেখানে মোট কয়টা ইলেকট্রন আছে সেটা পেয়ে যাচ্ছি নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে। তারপরে সেটাকে ভাগ করব হচ্ছে এম অফ এটি দিয়ে, কারণ ওইখানে ডি এর ভিতরে একটা ভর আছে, এই ভরটা আমরা মাইনাস করলাম, মিনিমাইজ করে দিলাম কাটাকাটি করে, তাহলে আমাদের লাস্টলি থাকতেছে যেটা, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, মানে হচ্ছে পার সিসি কয়টা ইলেকট্রন আছে সেটা আমাদের জানা লাগবে। এখন এটা আমাদের কেন জানা লাগবে, সেটা জানা লাগবে আমাদের এখানে ফার্মি এনার্জির ক্যালকুলেশনে, ফার্মি এনার্জি 0 কেলভিনের ক্যালকুলেশনে যেটা দেখতে পাচ্ছি এইচ স্কোয়ার
ডিভাইডেড বাই 8 ME ইন্টু 3N ডিভাইডেড বাই পাই টু দি পাওয়ার 2/3। এখানে এনের যে ভ্যালুটা সেটাই আমরা এখান থেকে বের করছি। এখান থেকে আমরা হচ্ছে এনের ভ্যালুটা বের করলাম, সেই এনের ভ্যালুটা সব এখানে আমরা প্রত্যেকটা ভ্যালু পুট করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা জুল এককে পাবো। এরপরে হচ্ছে সেটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দিয়ে ভাগ করে।